বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কমলে কি শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে? শিক্ষার গুণগত মান নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর। শিক্ষার মান উন্নয়নের জন্য আসন সংখ্যা কমিয়ে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে ওয়েবসাইটে দেখা হয়েছে, সুস্পষ্ট করে বলা হয়েছে তারা শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি তাদের সক্ষমতা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরি করতে তারা 2021-20 শিক্ষাবর্ষ থেকে পুনর্নির্ধারিত আসন সংখ্যা কমিয়ে শিক্ষার্থী ভর্তি করাবে। বিভিন্ন পত্রপত্রিকার খবর থেকে জানা যাচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা 7,000 থেকে কমিয়ে 6,000 করা হবে। হঠাৎ করে উচ্চশিক্ষার প্রাচীন এই সর্বোচ্চ বিদ্যাপীঠে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। বিভিন্ন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বরং এই ধরনের বিজ্ঞপ্তি কিছুটা হলেও ধূম্রজাল সৃষ্টি করতে পারে, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাবও ফেলতে পারে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠার পর থেকে সেখানে প্রতি বছর আসন সংখ্যা বাড়ানো হয়, কারণ দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্রোতের বিপরীতে কেন দাঁড়াবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিন্তু কেবল আসন সংখ্যা সীমিতকরণে বিশ্ববিদ্যালয়ের গুণগত মানের কতটা সাফল্য আসবে তা নিয়ে সমালোচনা যৌক্তিক বলে অনেকে মনে করছেন। ধারণা করছি বিশ্ববিদ্যালয়ের ভৌত কাঠামো অবকাঠামো সক্ষমতার বাইরে। আসন সংখ্যা বাড়ানোর চাপ হয়তো শিক্ষকদের চাপ নিতে কষ্ট হচ্ছে, সেজন্য আসন সংখ্যা কমিয়ে সেই চাপ থেকে পরিত্রাণের একটা উপায় খুঁজছে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গুণগত মান বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শিক্ষকদের গুণগত মান উন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসন সংখ্যা কমে শিক্ষার মান উন্নয়ন চিন্তা করছে, ঠিক তখনই সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে। সুতরাং কেবল একটি বিশ্ববিদ্যালয় ধরে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আনা সম্ভব তো নয়, বরং এই পদ্ধতি ফলো করতে গিয়ে হয়তোবা হিতে বিপরীত হতে পারে। বিশ্ববিদ্যালয় আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। একটা বিশ্ববিদ্যালয় এখানে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে আলোচিত হয়। সেই বিশ্ববিদ্যালয়ে আজ আমরা দেখতে পাচ্ছি তথাকথিত স্কুল কলেজে যে শিক্ষা পদ্ধতি তার পর্যায়ে চলে যাচ্ছে। আমরা ফটোকপি নির্ভর, মুখস্থ নির্ভর একটি শিক্ষা পদ্ধতি এখন বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। নীলক্ষেতের ফটোকপির থেকে যে শীট থেকে আমার বাবা পড়েছেন বিশ্ববিদ্যালয়ে, আমি ঠিক সেই ফটোকপি অনুসরণ করতেছি এবং হয়তোবা ভবিষ্যৎ প্রজন্ম আমার সেই ফটোকপি পড়ে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করবে। আমাদের সম্মানিত মেধাবী শিক্ষকরা একটু পরিশ্রম করে, একটু মেধা খাটিয়ে প্রশ্নপত্র তৈরি করার সেই সময় এবং সুযোগ তাদের নেই। দক্ষতা অবশ্যই আছে, কিন্তু তারা সেই পরিশ্রম করতে চান না। তারাও সেই কপি নির্ভর প্রশ্নপত্র প্রণয়ন করেন। 2022 সালের প্রশ্নপত্র তারা তৈরি করেন 2018, 19, 20 সালের প্রশ্নপত্রর কম্বিনেশন করে। এই যদি হয় আসলে আমাদের সম্মানিত শিক্ষকদের প্রশ্নপত্র প্রণয়নের যোগ্যতা, দক্ষতা এবং সে চিন্তা চেতনা, তাহলে আমরা কীভাবে মান উন্নয়নকৃত কোয়ালিটি এডুকেশন পাবো বিশ্ববিদ্যালয় থেকে? আমাদের দেশে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে প্রায় 61% শিক্ষার্থী বেকার থাকছে। তখন আমাদের শিক্ষাবিদদের চিন্তা ভাবনার পরিবর্তন আনা একান্ত প্রয়োজন। কেন এত 61% শিক্ষার্থী বেকার থাকবে? তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের চাকরির যে বাজার, তার কোনো মিল নেই। আমরা যে শিক্ষা পদ্ধতি অর্জন করে একাডেমিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই শিক্ষা পদ্ধতির সাথে চাকরির যে বাজারে শিক্ষা পদ্ধতি, সেখানে টোটালি
যোজন যোজন ফারাক। এরপরে শিক্ষার্থীরা চিন্তা করতেছে যে একাডেমিক জ্ঞান আমার চাকরি জীবনে তো কোনো কাজে আসবে না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া ব্যতীত। কারণ সে জানে সে ফিজিক্স পড়ে, তার ফিজিক্সের সে ফিল্ড নেই বাংলাদেশে। ফিজিক্স নিয়ে যে সে গবেষণা করবে, ফিজিক্সের সেক্টরে যে সে চাকরি করবে, সে চাকরির ফিল্ড নেই। তখনই সে MP3 স্তূপ নিয়ে ঘাটে, BCS-এর বই তার টেবিলে শোভা পায়, একাডেমিক বই মূল পাঠ্য বইয়ের বাইরে। কারণ সে জানে একাডেমিকে আমি যদি সেকেন্ড ক্লাসও পাই, কোনোরকম পাশ করেও যদি আমি MP3 BCS-এর প্রফেসর ওরাকলের বইগুলো মুখস্থ করতে পারি, তাহলে আমি যখন অ্যাডমিন ক্যাডার হব, পুলিশ ক্যাডার হব, তখন আমাকে মানুষ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক থেকেও বেশি গুরুত্ব দিবেন, বেশি মূল্যায়ন করবে। কারণ এই সমাজ পাওয়ার প্র্যাকটিসের সমাজ। এই সমাজ যার কাছে পাওয়ার আছে তাকে সম্মান করে। সো সেদিকে আমাদের শিক্ষা ব্যবস্থা যাচ্ছে। সোজা সাপটা একটা কথা যদি বলা হয়, শ্রেণীকক্ষে কারা শিক্ষা দিচ্ছেন সে বিষয়ে নজর না দিয়ে আসন সংখ্যা কমিয়ে কখনো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের যে ঐতিহ্য, তা আদৌ বিশ্ববিদ্যালয়ের মূলনীতির সঙ্গে কখনো জানা। আপনি ভারতে যখন চিন্তা করেন, ভারতে কলেজগুলো এক একটা স্টুডেন্ট আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে অনেক মেধাবী। কেন? কারণ তাদের সেই কলেজগুলোর শিক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন হয়েছে। সেই কলেজগুলো এক একটি জ্ঞান ভাণ্ডারে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, আমাদের জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। কিন্তু গুণগত শিক্ষার মান কি আদৌ বৃদ্ধি পাচ্ছে? আমাদের দেশে তথাকথিত বলা হয়ে থাকে মাস্টার্স পাশকৃত শিক্ষার্থীরা মাস্টার্সে পড়াতে পারবেন। কিন্তু আমাদের আসলে কার কটা জার্নাল আছে, কার PhD আছে, কে আধুনিক জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধতা অর্জন করছে, সেগুলোর দিকে না তাকিয়ে আমরা শুধুমাত্র মাস্টার্স পাস একটা সার্টিফিকেটকে যখন মূল্যায়ন করি, তখন আসলে কোয়ালিটি এডুকেশন সম্ভব না। আমাদের দেশের শিক্ষকরা শিক্ষা জীবন যেসব পড়ে এসেছেন, সেসব প্রশ্ন উত্তর লিখে এসেছেন, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকে সেই ঐতিহ্যকে ধারণ করতে শিখে যান। ফলে 2-3 দশক আগে আমরা যা পড়েছি, এখনও তা পড়ছি, ভবিষ্যতে হয়তো বা তাই পড়ব। তা এই যদি আমাদের শিক্ষকদের কোয়ালিটি, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার যে শিক্ষা পদ্ধতি, সেই পদ্ধতি যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে আদৌ কোয়ালিটি এডুকেশন, শিক্ষার মান উন্নয়ন কখনোই সম্ভব না। এছাড়া খুব কম শিক্ষার্থী আছে তারা টেক্সট বই পড়ে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশই পড়াশোনা হয় গদ বাঁধা ফটোকপি নির্ভর। ওই নীলক্ষেতের ফটোকপির দোকানটা আমাদের খুবই ভরসার জায়গা। পরীক্ষার আগের দিন আমরা সবার থেকে শিট নিয়ে ফটোকপি করে পড়ি। এই ফটোকপিতে আমি CGPA 3.5 পাই, 3.95, 3.85, 3+5। কিন্তু সেই ফটোকপির শিক্ষা কি আদৌ আমার মান উন্নয়ন করতেছে? নাকি আমি তথাকথিত উচ্চ শিক্ষিত নামে একজন বেকার হচ্ছি? সেদিকে আমাদের চিন্তাবিদরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসররা চিন্তা না করে বরং বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কমিয়ে তাদের দায় সারার চিন্তা করতেছেন। সো এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সম্মানিত শিক্ষকরা অনেক মেধাবী, তাদের সে মেধার যথেষ্ট যোগ্যতার প্রমাণ দেওয়ার সময় এসেছে। বরং আসন সংখ্যা কমিয়ে যে শিক্ষার মান উন্নয়ন সম্ভব, কোয়ালিটি এডুকেশন সম্ভব, দক্ষতা বাড়ানো সম্ভব ছাত্রদের, এটা একটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নেই। বরং আমাদের সকলকে শিক্ষার মান উন্নয়নের দিকে সেই ছাত্র, শিক্ষক সকলকে এগিয়ে আসতে হবে। সিলেবাসের আধুনিকায়ন না হলে শিক্ষার মান যে বাড়ে না, তা আমাদের শিক্ষকদের ভাবতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বইগুলো পড়েন, সেই বই কয়টা বই আমাদের দেশের সম্মানিত শিক্ষকদের তৈরি? তাহলে আমাদের দেশের সম্মানিত শিক্ষকরা কি অনুবাদ করতে পারেন না? তারা কি ইংরেজি বইগুলো অনুবাদ করতে পারেন না বাংলায়?
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ইংরেজিতে, সেটা আমরা জানি। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগের শিক্ষা পদ্ধতি ইংরেজি মাধ্যমে। কিন্তু আমাদের শিক্ষকরা যেখানে ইংরেজি বই অনুবাদের যোগ্যতা রাখেন না, রাখলেও করেন না, যোগ্যতা থাকলেও তারা সেটা করতে অনিচ্ছুক। কারণ সেখান থেকে ভালো টাকা পাওয়া যায় না। সেখানে আমাদের শিক্ষার্থীরা কিভাবে ব্রিটিশদের, আমেরিকান, গ্রিকদের ইংরেজি বই পড়ে শিক্ষার মান উন্নয়ন করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর উপর বিভাগ রয়েছে। সেই হিসাব কষলে বিশ্বভিত্তিক পড়াশোনার উচ্চশিক্ষার মানে কি হেরফের হচ্ছে তা জানা জরুরি। দীর্ঘদিন ধরে বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন কিছু বিষয় পড়ানো হচ্ছে, সেসব বিষয়ে পাশ শিক্ষার্থীদের বাস্তব জীবনে কোথায় কী কাজ লাগে তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। ফার্সি, উর্দু, সংস্কৃত এই বিষয়গুলো স্নাতক পাশ করার পরে আদৌ কী কাজে লাগছে? 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কিছু বিষয় সংযোজন হচ্ছে, কিছু বিষয় বিয়োজনের প্রয়োজন ছিল। কারণ গতানুগতিক সময়ের সাথে সাথে, আধুনিকতার সাথে সাথে যেভাবে নতুন বিষয় সৃষ্টি হচ্ছে, তেমনি কিছু বিষয় বাদ দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সেদিকে কি ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছে? আমাদের দেশের সমাজকর্ম, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এগুলো আদৌ কি আলাদা বিষয়? এগুলো তো একটা কম্বাইন্ড বিষয় হওয়া যেত। কারণ অলমোস্ট 80-90% সিলেবাস তাদের একই। তার আলাদা বিষয় বিভাগ সৃষ্টি করা, আলাদা বিষয় তৈরি করে কি শিক্ষক নিয়োগের ধান্দাবাজি করা, নাকি অন্য কিছু? ঠিক তেমনিভাবে আইসিটি, আইটি, সিএসসি এগুলো কি খুব আলাদা বিষয়? এগুলো সাবজেক্টে তো অলমোস্ট 80-90% একই। একটা শিক্ষার্থী আইটিতে যা শিখে, সিএসসিতেও প্রায় অলমোস্ট 80% তা শিখে। বরং যে 20% এর মিল নেই, সেই 20% অ্যাড করে দিয়ে আমরা একটা কম্বাইন্ড সাবজেক্ট তৈরি করতে পারতাম। নাকি আমরা আমাদেরকে জাহির করার চেষ্টা করছি যে আইটিতে আমাদের আছে, সিএসসিতে আছে, আইসিটি আছে, ইসিই আছে, আইটিই আছে। এগুলো নিয়ে ভাবার সময় এসেছে। আসলে আমরা আমরা স্টুডেন্টরা কী শিখতেছি, আর আমাদের সম্মানিত মেধাবী শিক্ষকরা কী শেখাচ্ছেন, সেটা নিয়ে আমাদের কোনো না। বরং আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাজন আমরা দেখতে পাচ্ছি। কে নীল দল, কে সাদা দল, কে হলুদ দল। দলাদলির মধ্যে আমাদের শিক্ষকরা নিয়োজিত। সেখানে কোয়ালিটি এডুকেশন, আদর্শিক শিক্ষা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি করে, সেদিকে আমাদের শিক্ষকদের কোনো নজর নেই। শিক্ষার্থীর হাতে থাকা উচিত ছিল সায়েন্স, নেচার কিংবা ল্যান্ডসেটের জার্নাল। কোথায় কারা কী আবিষ্কার করছে, কোন প্রোটোকলে, সেসব তথ্য আমাদের ছেলেমেয়েরা রপ্ত করা উচিত। কিন্তু তারা তা না করে বিদেশিদের পতাকা, রাস্তা, উচ্চতা, নাম মুখস্থ করছে। আর এই কাজ করতে বাধ্য হচ্ছে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা। আমরা কখনোই সেসব কথিত পড়াশোনা বিকেন্দ্রীকরণের চিন্তা করছি না। বরং বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি আমরা যে বিষয়ভিত্তিক চাকরি পায় না, আর এসব হতাশার জায়গা থেকে শিক্ষার্থীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়তে পাশ হয়ে তারা চিন্তা করছে চাকরির বাজারের জন্য কী পড়তে হবে। এমনকি অনেক শিক্ষার্থী আমরা এখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষতে দেখতে পাচ্ছি তারা MP3 নিয়ে পড়ে আছে, বিসিএস প্রফেসর্স ওরাকল নিয়ে পড়ে আছে। কারণ তারা জানে এই একাডেমিক শিক্ষা আমাকে ভালো চাকরি দিবে না। ভালো চাকরি পেতে হলে আমাকে আমাকে সে সাধারণ জ্ঞানে যেতে হবে। সে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স আবার পড়তে হবে। কারণ আমার উচ্চতর গবেষণা আমার চাকরি ফিল্ডে কোনো কাজে আসবে না। শুধুমাত্র শিক্ষক হওয়া ব্যতীত। সেই শিক্ষক নিয়োগে আমরা দেখছি দলবাজি, দলকানা, ব্যক্তিকেন্দ্রিক। ডিপার্টমেন্টের চেয়ারম্যানের আস্থা বাজানো না হলে তিনি শিক্ষক নিয়োগ করতে চান না। তিনি অন্যকে ফার্স্ট ক্লাস ফার্স্টকে বাদ দিয়ে তিনি ফার্স্ট ক্লাস থার্ড, ফোর্থ, ফিফথকে শিক্ষক নিয়োগ করতে চান। আমাদের শিক্ষকদের মধ্যে সেই নৈতিকতা এখন নেই বললে চলে। আমাদের সম্মানিত শিক্ষকরা এখন গর্ব করেন আমার শিক্ষার্থী বিসিএস অ্যাডমিন পুলিশ হতে, কিন্তু তিনি গর্ব করার সুযোগ পান না যে আমার শিক্ষার্থী গুগলে জব করে, আমার শিক্ষার্থী নাসায় জব করে, আমার শিক্ষার্থী বিশ্বের সর্বোচ্চ জার্নালে জব করে, তার পাবলিকেশন এতগুলো। কারণ তারা জানেন এই গদবাঁধা,
নাসা, গুগল এগুলো বা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা খুব বেশি মূল্য দেয় না। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা মূল্য দেয় একজন অ্যাডমিন ক্যাডারকে, একজন পুলিশ ক্যাডারকে। কারণ পাওয়ার প্র্যাকটিসের যুগ, পাওয়ারের যুগ। সেই পাওয়ার সকলেই আমরা বিশ্বাস করি। ঠিক এই জন্য আমাদের এই সমাজ একজন নব্য যোগদানকৃত একজন অ্যাডমিন ক্যাডারকে, পুলিশ ক্যাডারকে সম্মান করে। আমাদের ৩০-৪০ বছরের অধ্যাপনা একজন শিক্ষক হিসেবে মূল্যায়ন করে না। সো এই সমাজ পরিবর্তনের সময় এসেছে। এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সেই সম্মানিত শিক্ষকদের এগিয়ে আসতে হবে। কারণ আমাদের সম্মানিত শিক্ষকরা পারেন এই সমাজকে পরিবর্তন করতে। তাই এইসব ক্ষেত্রে সংস্কার না হলে কেবল আসন সংখ্যা কমিয়ে গুণগত উচ্চশিক্ষা কখনোই সম্ভব নয়। আপনি যদি সত্যি শিক্ষার মান উন্নয়ন চান, তাহলে সবার আগে হোমওয়ার্ক করা জরুরি যে কী কারণে আমরা উচ্চশিক্ষায় পিছিয়ে যাচ্ছি। কেন আমাদের ছেলেমেয়েরা বিশ্ব মানব হতে পারছে না? কেন আমাদের শিক্ষকরা গবেষণার সুযোগ পাচ্ছে না? না পেয়ে তারা সবার সময় ব্যস্ত দেয়, না পেয়ে তারা বিভিন্ন নীল দল সাদা দলে বিভক্ত হচ্ছেন, না পেয়ে কেন তারা দুর্নীতিতে জুড়ে যাচ্ছে? আমাদের শিক্ষকরা কেন সরকারি বিশ্ববিদ্যালয় নিয়মিত ক্লাস না নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা ক্লাস নিচ্ছে? কেন তারা আদৌ গবেষণায় মনোনিবেশ করছে না? কেন তারা পটকপি নির্ভর প্রশ্নপত্র করতেছে? তা জানা জরুরি। সেটা না করে আপনি আসন সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদের মান উন্নয়ন করবেন, তাদের কোয়ালিটি এডুকেশন এনশিওর করবেন, দক্ষ মানব সম্পদ তৈরি করবেন, তা ধাপ্পাবাজি ছাড়া আর কোনো কিছুই না। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর এই পরিকল্পনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেমন একাগ্রচিত্তে এগিয়ে আসতে হবে, তেমনি সরকারকেও উচ্চশিক্ষার পরিবেশ সৃষ্টিতে সহায়তা করার মানসিকতা থাকতে হবে। এই দুইয়ের অভাব পড়লে কখনো সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আসুন আমরা সকলে, আমি, আপনি, আমরা সকলে, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন, সরকার, রাষ্ট্র সকলকে এগিয়ে আসতে হবে আমাদের এই সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন হবে। যার যতটুকু যোগ্য সেই যোগ্যতার মাপকাঠিতে প্রত্যেককে তার সে সম্মান দেওয়া। আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আপনারা গবেষণা নির্ভর শিক্ষা পদ্ধতির দিকে মনোযোগ দেন। আপনার দলকানা ব্যক্তিকানার দিকে না মনোযোগ দিয়ে নীল দল সাদা দলে বিভক্ত না হয়, মানে আপনার একতাবদ্ধ একটা শিক্ষক সমাজ থাকেন, যে শিক্ষক সমাজ হবে গবেষণা নির্ভর এক শিক্ষক সমাজ। যে শিক্ষক সমাজ কখনো ফটোকপি নির্ভর প্রশ্নপত্র প্রণয়ন করবে না, যে শিক্ষক সমাজ ক্লাস না নিয়ে অ্যাভারেজ মার্কস দেবে না, যে শিক্ষক সমাজ দুর্নীতিতে জড়িত হবে না, যে শিক্ষক সমাজ নিজ বিভাগে ক্লাস না নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টাকার লোভে ক্লাস নেবে না, যে শিক্ষক সমাজ হবে ডক্টর শামসুজ্জোয়ার মতো, যে শিক্ষক সমাজ হবে ডক্টর কায়কোবাদের মতো, যে শিক্ষক সমাজ হবে ডক্টর জাফর ইকবালের মতো, যে শিক্ষক সমাজ হবে ডক্টর একে আজাদের মতো, যে শিক্ষক সমাজে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর মতো, যে শিক্ষক সমাজ হবে ডক্টর আনিসুজ্জামানের মতো। আমরা সেই শিক্ষক সমাজ চাই, আমরা সেই বিশ্ববিদ্যালয় চাই, আমরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাই, যে শিক্ষার্থীরা সারা পৃথিবীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। গথ বাঁধা সাধারণ জ্ঞান নির্ভর সেই বিশেষের দিকে পড়ে থাকবে না। সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন রাখি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।